আমাদের তুলনামূলক অনগ্রসর সমাজে প্রায় যে কোনো ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েদের অধিক সংগ্রাম করতে হয়। তাদের পথে বাধা, চ্যালেঞ্জ সবকিছুই বেশি। ক্রীড়াঙ্গনের কথা আলাদা করেই বলতে হবে। গত কয়েক বছরের সফলতার বিচারে ক্রিকেট, ফুটবল মিলে আমাদের মেয়েরা এগিয়ে। 2 মাসের ব্যবধানে এশিয়া কাপ সহ 3টি কাপ অর্জন করেছে নারী ক্রিকেটাররা। অদম্য গতিতে এগিয়ে চলছে বয়সভিত্তিক নারী ফুটবলের সাফল্য। সাঁতার, ভারোত্তোলন, শুটিং সহ অন্যান্য ডিসিপ্লিনেও বাংলার মেয়েরা পেয়েছে আন্তর্জাতিক সাফল্য। সাংগঠনিক দক্ষতায়ও সমানতালে এগিয়ে চলছে নারীদের জয়যাত্রা। আজকের স্যাটারডে নাইট স্পোর্টসে সঙ্গী হয়েছেন আমাদের 4 জন স্বপ্নবাজ। 70-এর দশকের শেষ ভাগ থেকে শুরু করে যারা ক্রীড়াঙ্গনের বিভিন্ন শাখায় সুনামের সঙ্গে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। স্টুডিওতে আমার সঙ্গী সাবেক হকি, ভলিবল এবং কাবাডি খেলোয়াড় নাজনীন দাউদ। তিনি বর্তমানে অবশ্য কানাডা প্রবাসী। আমরা খুব লাকি তাকে পেয়েছি আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন সাবেক হকি, ক্রিকেট এবং হ্যান্ডবল খেলোয়াড় পারভিন পুতুল। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারীদের ক্রিকেট কোচ হিসেবেও কাজ করেছেন। সঙ্গী সাবেক হকি, হ্যান্ডবল এবং ভলিবল খেলোয়াড় লাজুল করিম। তাকে আমরা অবশ্য কস্তুরী আপা নামে চিনি। কস্তুরী আপা ক্রীড়া সংগঠক হিসেবেও বেশ সুনাম কুড়িয়েছেন। আর এরপরে যিনি আছেন তিনি আসলে কোন খেলাটি খেলেননি সেটা অবশ্য তিনি তার পরিচয় বলবেন। সাবেক হকি, হ্যান্ডবল, ভলিবল এবং অ্যাথলেটিক্স খেলেছেন তিনি, কাবাডিও খেলেছেন মিউরেল গমেজ। আপনাদের 4 জনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আমাদের আজকের যে টপিকটি বেছে নিয়েছি সেটি হচ্ছে নারী ক্রীড়াঙ্গনে অগ্রজদের ভাবনা। এই পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি আহমেদ রাকিব। আপনারা চাইলে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুকেও দেখতে পাচ্ছেন, facebook.com/যমুনা টেলিভিশনে। চোখ রাখতে পারেন আমাদের ওয়েবসাইটে www.যমুনা.tv এই ঠিকানায়। অনুষ্ঠান শুরু করব, একটু দেখে নিতে চাই 70-এর দশকে তাদের পথ চলা ক্রীড়াঙ্গনে কেমন করে শুরু হয়েছিল। ক্রীড়াঙ্গনে দিন দিন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাংলাদেশের নারীরা। বয়সভিত্তিক ফুটবলে একের পর এক সাফল্য গাঁথা রচনা করছে ফুটবল দল। ক্রিকেটেও বাংলার লাল সবুজ পতাকাকে আরও উজ্জ্বল করেছেন জাহানারা সালমারা। 2018 সালে নারী এশিয়া কাপ টি-20 রোল অফ অনারে উঠেছে বাংলার বিজয়িনীদের নাম। হ্যান্ডবল, ভলিবল, শুটিং, সাঁতার বা অ্যাথলেটিক্সের মতো ডিসিপ্লিনেও নিজেদের পরিপক্ক করছে বাংলাদেশের নারী অ্যাথলেটরা। তবে শুরুর এই পথটা কখনোই মসৃণ ছিল না। সমাজের নানা বাধা প্রতিবন্ধকতা থাকলেও কখনোই 4 দেয়ালের মধ্যে আটকে রাখা যায়নি বাংলার জয়িতাদের। তবে প্রথম যুদ্ধটা করতে হয়েছিল নিজের পরিবারকে মানাতেই। যে লড়াইয়ে হেরে অনেকের সেই ইচ্ছেটা থেমে যায় শুরুতেই। আর যারা মানিয়েছিলেন তাদের প্রতিদিনই পরীক্ষা দিতে হয়েছে, কখনো বা নিজের পরিবার, আবার কখনো সমাজের সাথে। মৌলবাদীদের হুমকি, এমনকি নারীদের খেলাধুলার বিরুদ্ধে হয়েছে হরতাল, ধর্মঘট। তবে ভয়কে জয় করেই নতুন দিনের গান শুনিয়েছিলেন ক্রীড়াঙ্গনের এই মহিষীরা। মেয়েরা যে খেলবে, হাফ প্যান্ট পরবে, নাচবা করে যখন নামবা ড্রেস সেরকমই ড্রেস পরেই নামবো। কিন্তু আমাদের ফ্যামিলি তো কেউ রাজি না। রংপুর, রাজশাহী যখন গেছি মানে হুজুররা মানে সে কি মিছিল মানে খেলতে দিবে না মেয়েদের। আমরা কিন্তু বাসের থেকে নামতে পারি না। আপা কয় মাথায় ঘুমটা দে, বল লুকা, মানে যে আমরা যে প্লেয়ার যাতে না বুঝে। 1974 সালে প্রথম উদ্যোগ নেওয়া হয় নারী ফুটবলের। শর্টস আর জার্সি পরে 1977 সালে প্রথম ঢাকার মাঠে ফুটবল খেলতে নেমেছিল ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এমনকি ভারত থেকে প্রীতি ম্যাচ খেলার জন্য এসেছিল আমন্ত্রণও। প্রথম আমরা দাওয়াতপত্র করলাম, সেটা একটা গাছের পাতায়। দাওয়াতপত্রতে লিখলাম যে আলতারাঙ্গা পায়ে ফুটবল খেলবো, আপনাদের আমন্ত্রণ রইল। এইভাবে দাওয়াত করার পরে যারা যারা অভিভাবক আসার এসছেন। 1983 সালে নারী ক্রিকেট দল খেলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। 80-র দশকে ছিল বাংলাদেশের নারী হকি দল। তবে নানা অসহযোগিতায় দীর্ঘদিন বন্ধ ছিল নারী হকি দলের কার্যক্রম। সাফল্যের গল্পের বাইরে এসবও ভাবায় একসময়ের সংগঠকদের। আমাদেরও কিছু দোষ আছে, যারা অর্গানাইজার তারাও ছুটে ছুটে যেতে পারছি না, কিছু কিছু পিছিয়ে পড়েছি। আর নতুন যেই সব অর্গানাইজাররা আছেন, মানে ইয়াং, ওনারাও বোধহয় গুছিয়ে উঠতে পারছেন না। কেন পারছেন না? দেখা যাচ্ছে যে ক্রিকেট একটা উইমেন উইং আছে। সবচেয়ে বেশি আপনার কাছে খারাপ লাগবে, আপনারা যে ওখানে যদি একটু তথ্য তালাশ করেন তাহলে দেখবেন উইমেন উইংয়ে কোনো মহিলা মেম্বার নেই।
পেশাদার ফুটবলে প্রথমবারের মতো কোনো ক্লাবের দায়িত্ব সামলাচ্ছেন মিরনার মতো স্বপ্নকে বাস্তবে রূপ দেয়া নারীরা। ভারতীয় লিগ মাতানো ফুটবলার সাবিনা খাতুন, ভারোত্তোলক মাবিয়া আক্তাররাই তো সবচেয়ে বড় বিজ্ঞাপন নারীদের এগিয়ে যাওয়ার, যেই বীজটা বুনে দিয়েছিলেন ক্রীড়া অন্তঃপ্রাণ সংগঠকরাই। খুব ইমোশনাল হয়ে গেছেন মেরুল আপা মনে হচ্ছে। একটু নাজরিন আপাকে দিয়ে শুরু করতে চাই। 70-এর দশকে মানে খেলোয়াড় হিসেবে আপনার যে ডিসিপ্লিনগুলো দেখলাম, হকি, ভলিবল, কাবাডি, জি, মানে এত কিছু থাকতে খেলাধুলার এতগুলো ডিসিপ্লিন বেছে নেওয়ার পেছনে কি কারণ ছিল? কারণ অবশ্যই ছিল, কারণ আমরা খেলোয়াড় পরিবার থেকে এসেছি। আর তাছাড়া তখন আমরা 1977 যখন শুরু হয় ভলিবলটা, তখন বাংলাদেশে একটা মানে ফিজিক্যাল কলেজে আমাদেরকে ডাকা হয়, ওখানে যাই আমরা। প্রচুর নারীরা এসেছিলো ওখানে। তার মধ্যে সব ইউনিভার্সিটি কলেজে পড়তো, তখন আমি স্কুলে ক্লাস 6-এ পড়ি। আমার একটা ফ্রেন্ড ছিল খুকি, যে একটু আগে আপনারা দেখলেন। আমরা দুজন ওখানে চান্স পাবো আমরা কোনদিন ভাবতেও পারি না যে আমরা ওখানে চান্স পাবো। তো তখন থেকে খেলে আসছি আর কি। আর তখনকার আমাদের আসলে তখনকার সামাজিক অবস্থা এত নোংরা ছিল না আমাদের সময়। আমরা খুব ভালোভাবে খেলেছি। আর তারপরেও লাস্টে 1978-এ যখন আমরা রংপুরে যাই খেলতে, তখন আমাদের বাস আমাদের অ্যাটাক করে যে আমাদের নামতে দিবে না, আমরা কেন শর্টস পরে খেলবো। তখন আমাদের যার কোচ ছিলেন, আমাদের নাজমা আপা একটু আগে বললেন, আলে আপা বললেন, তখন আমাদেরকে সবাইকে লুকিয়ে রাখা হয়। তখন আমরা এমন ভয় পেয়েছিলাম যে আমরা বোধহয় এখান থেকেই বোধহয় ফেরত যাব। তারপরে অনেক আমাদের মানে যারা অর্গানাইজ ছিল তার মানে সব বুঝিয়ে টুঝিয়ে দিয়ে, তবে সেই যখন আমরা খেলতে নামলাম, যাদেরকে দেখলাম মিছিল নিয়ে গেল, তারাই আমাদের খেলা দেখতে আসলো। তখন আমরা অবাক হলাম যে আসলেই আমরা নিজেকে নিজে মানে জয় করে নিতে পারছি, এই আর কি। মেরুল আপা, আপনাকে দেখলাম যে মোটামুটি সবগুলো ডিসিপ্লিনেই আপনি পার্টিসিপেট করেছেন। মানে এত সময় কোথায় ছিল, নাকি আপনাকে চ্যালেঞ্জ জানানোর মতো ওই সময়ে অন্য ডিসিপ্লিনগুলোতে কেউ সেভাবে ছিল না? আসলে তো আমি হাইটে তো লম্বা, এখন সবাই যে কোনো খেলা হোক আমাকে আর কি নেওয়ার জন্য ব্যস্ত। তা আমিও খেলার পাগল, এত খেলার পাগল ছিলাম যে আজকেও খেলে এসেছেন আপনি? আজকেও খেলে এসেছি। আজকে হার্ডেলসে খেললাম, হার্ডেলসে সেকেন্ড হয়েছি আমি। আচ্ছা, আমার খেলার কথা বললে আমার কোনো অসুস্থ বা কোনো কিছু নেই আমার। আমি যেমন আগে পাগল ছিলাম, এখনো পাগল। আর আমি যখন খেলাধুলা আরম্ভ করেছি তখন তো অনেক সুন্দর, আসলে পরিবেশটা খুব ভালো ছিল, অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। এবং আমরা কোনো দিনও টাকা পয়সার জন্য কোনো কিছু করে নেই, সবসময় খেলবো, যখনই যেখানে ডাক দিয়েছি খেলতে গিয়েছি। আচ্ছা, পরবর্তীতে টাকা পয়সার জন্য আপনারা আর খেলেননি কেন? সেই কারণেই তো বাংলাদেশের স্পোর্টস বোধহয় অনেকটা পিছিয়ে গেছে, মেয়েদের স্পোর্টস। মানে আমি বলছি যে পেশাদার একটা স্ট্রাকচারে দাঁড়ায়নি। আমরা যখন খেলতে এসছি, সবাই কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে খেলতে এসছি। এখন কিন্তু ওই জিনিসটা নাই। এখন সবাই গ্রামগঞ্জের থেকে মেয়েরা খেলতে আসে, কিন্তু আমাদের সময় কিন্তু এটা ছিল না। যে আমরা কিন্তু শহর কেন্দ্রিক, আমাদের কিন্তু ঢাকা জেলা এবং ঢাকা বিভাগ, আমরা মেট্রোপলিস, যখন এরকম জায়গা থেকে আমরা খেলতে এসেছি তখন শুধু ঢাকা কেন্দ্রিক। এখন কিন্তু ঢাকায় টিম পাওয়া খুব কঠিন, ঢাকায় একটা টিম হওয়া খুব কঠিন, ধার করে নিয়ে টিম করতে হয় ঢাকাকে, মানে অন্যান্য জেলা থেকে নিয়ে ঢাকাকে টিম করতে হয়। আর আমাদের সময় আমরা কিন্তু পড়াশোনার দিকেই বেশি মনোযোগী ছিলাম। আর আমাদের সময় আমরা যে খেলতাম, আমরা কিন্তু কোনো উদ্দেশ্য নিয়ে খেলতাম না যে আমরা এই খেলাকেই পেশা হিসাবে নিব বা আদার্স অন্য কিছু। আমরা পড়াশোনার পাশাপাশি আমরা খেলতাম আমাদের নিজেদের রিক্রিয়েশনের জন্য, বাট অন্য কোনো কিছুর জন্য না। আর সেই কারণে আমি প্রফেশনাল লয়ার, আমি কিন্তু খেলাটাকে পেশা হিসাবে নিইনি। মানে নেওয়ার সুযোগও হয়তো ছিল না। ছিল, ওকে, ছিল একটা টাইমে কিন্তু ছিল। আমরা যেমন আমাদের ইয়েতে ছিল, ফিজিক্যাল কলেজের ট্রেনিং কিন্তু তখন অনেকেই দিয়েছে, বাট আমার ফ্যামিলি থেকে বলতো যে না, আমাকে পড়াশোনা করতে হবে। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে, আমি বলতে চাচ্ছি যে লাইক আপনি যেই জায়গাগুলোতে খেলেছেন, আপনি হকি খেলেছেন, একটা হকি খেলোয়াড় হিসেবে যদি আপনি কি প্রত্যেকটা সিজনে যদি আপনি একটা সাইনিং মানি পেতেন, আপনি যদি পরবর্তীতে মনে হতো যে ঠিক আছে 5 বছর 10 বছর হকি খেলোয়াড় হিসেবে আমি সাইনিং মানি পাই, আমি খেলি,
আবার কোচ হয়েছে, একসময় ট্রেনার হয়েছে, ওই সুযোগটা নিশ্চয়ই কিন্তু ওই সময়টা কিন্তু এই রকম পরিস্থিতি সুযোগটাই ছিল ছিল না, এই সিস্টেমটাই ছিল না। Okay. পরবর্তীতে হয়তো বা সুযোগ বা সৃষ্টি হয়েছে, কিন্তু ওই সময়টা এই ধরনের সুযোগ সৃষ্টি হয়নি, আর সেই কারণে আমরা পেশা হিসাবে নিতে পারিনি। আনফরচুনেটলি এখনো মেয়েদের স্পোর্টসে কোনোটাই এক্সেপ্ট ফুটবল হয়তো না না না, এখন আছে, যেমন আনসার, বিজিএমসি, তারপর হচ্ছে কাস্টমস, পুলিশ, আর্মিতে, নেভিতে, হ্যাঁ, বিভিন্ন সার্ভিসেস দলগুলোতে আছে, দল হিসাবে চলে আসছে, কিন্তু তারা পেশা হিসাবে নিচ্ছে, তাদের একটা লাইফ সিকিউরিটি আসছে এখানে, এই যারা খেলোয়াড়দের তাদের। কিন্তু আমাদের সময় কিন্তু এই পেশা হিসাবে নেওয়ার প্রভিশনই ছিল না। ওকে, পুতুলাপা, আপনি তো মোটামুটি ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, মানে অনেকেই পরিচিত মুখ, কিন্তু আপনাকে মোটামুটি অনেক জায়গায় দেখা যায়। আপনি কোচিং এর সঙ্গে ছিলেন, সংগঠক, ক্রীড়া লেখক, এত পরিচয় কেন? আসলে কি বলবো, আমার পরিবার থেকে তো আমার একটা বিরাট সাপোর্ট ছিল। আমার ফ্যামিলিতে, আমাদের বংশে নাই, কিন্তু আমাদের পরিবারে আমার ভাই, আমার ভাইয়ের বউ, আমি এবং আমার ভাস্তা, আমরা আসলে কি বলবো, কিছু মানুষ থাকে যে গড গিফটেড, সেরকম আমরা পরিবারে কয়েকজন, আমি ছিলাম। তো সেই জন্য এই সুযোগটা, এই যে স্বাধীনতা মা পরিবার থেকে পাওয়াটা, সাপোর্ট পাওয়ার জন্য আমি ক্রীড়া লেখক সমিতির একজন মেম্বার, আমি অলরেডি ডেলি পত্রিকায় চাকরিও করেছি স্পোর্টস রিপোর্টার হিসাবে। আমার গুরু ছিলেন আতাউল হক মল্লিক, সালমা আপা আমার দিয়ে মানে সাপোর্ট দিতেন আমাকে খুব। তো এটা ছিল একটা। আর একটা, আমি সব খেলায় আমি আল্লাহ রহমতে আমি পারতাম। যেমন আমার প্রথম হকি খেলা, এটা আমার মাদার গেম, 5 বছর আমি খেলেছি। এই 70 দশকে কিন্তু আমরা একই টিমের প্লেয়ার, এই 70 দশকের মানুষ আমরা যে একই সাথে এখনো আছি, এটার জন্য তো অবশ্যই আল্লাহর কাছে স্মরণ করি যে আমরা ভালো আছি এখনো। আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ, প্রজন্ম আমাদেরকে দেখছে। যেমন আমি এখন প্রজন্ম নিয়ে ডিল করি হকি, কালকে থেকে শুরু হবে মেয়েদের হকি, সেখানে আমি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করব সকাল বিকাল। তারপরে আমি ভারতেশ্বরী হোমসে আমি 10 ঘন্টা জার্নি করে সপ্তাহে 2 দিন আমি ওখানে ক্রিকেট খেলা শেখাতে যাই। আমি এই কাজগুলো কিন্তু খেলাকে ভালোবাসি বলে এখনও খেলার সাথে আমি জড়িত, কারণ এটা একমাত্র ভালোবাসা, যেটা মিউরাল গোমেজ এখনো আছে, কস্তুরী, আমরা, সে বিদেশে গেছে, সে বাংলাদেশে থাকলে নিশ্চয়ই আমাদের সাথে সহকর্মী হতেন। যখন যাই তখন আমি খেলে গেলাম সেদিন, আমার ভালো মার কাছে বাচ্চাদের রেখে আমি গেলাম খেলতে, এত পাগল। তখন আমার হাজবেন্ড বলল, যাই করো হাত পা ভেঙে এসো না, মানে এত পাগল খেলার। মানে হাজবেন্ড বাইরে ছিল আর আমি মার কাছে 2 বাচ্চা রেখে আমি খেলে আসলাম 1996-এ মানে ওইটাই কি লাস্ট ছিল? ওইটাই লাস্ট ছিল আমার। আচ্ছা, এখন আপনি কানাডাতে থাকেন, সেখানে আমি খেলাধুলা করি না, তবে যেখানে সেখানে যাই দেখি যে ভলিবল খেলতেছে, বিচ ভলিবল, তাদের সাথে শুরু করে দিই। আর আমার ভলিবল খেলতে যে আমার হাত সুরসুর করে, কখন এই বলটা ধরবো, কখন টাচ করে। আর আমার ফ্যামিলিতে এমনি খেলোয়াড়, আর আমার ছেলেও, আমার ছেলের নাম মুস্তাফা আম্বার দাউদ, তো ও খেলার পাগল। ওখানে কানাডাতে, টরন্টোতে সে 2nd ডিভিশনে ক্রিকেট খেলে, খেলার পাগল। আচ্ছা, সবাই। আপনারা মানে আপনাদের পেছনে একটা ছবি দেখতে পাচ্ছি, 3 জন, মানে এটা বোধহয় আপনারা হকিতে, আমি গোলরক্ষক ছিলাম। লুসি এখন আপনার স্কুলের টিচার, সে এখন। নাজনীন তো আমার সাথেই আছে। আমাদের টিমে আমাদের খুব, মানে কি বলবো, খুব ভালো সম্পর্ক আমাদের। আশা করি 70 দশকে আমাদের ড্রেসগুলো বলে দিচ্ছে যে আমরা আধুনিক ছিলাম। এবং আমরা খুব ভালো, আমাদের নান্না স্যার, আমাদের প্রতাপ হাজরা, তারপরে সালাম স্যার, বশির ভাই, এনাদের দ্বারাই কিন্তু আমরা, ওনারা আমাদের প্রশিক্ষক ছিলেন এবং ওনারা আমাদের খুব যত্ন সহকারে শিখাইছেন, খুব যত্ন সহকারে আমাদের, আমরা খুব মনোযোগ দিয়ে খেলাধুলা করেছি। আচ্ছা, 70-এর দশকে আমরা জানি যে ফুটবলের একটা কি বলবো, একেবারে গোল্ডেন পিরিয়ড ছিল 70-এর দশকের মাঝামাঝি থেকে 80-র শেষ দিকে। তখন তো সালাউদ্দিন ভাই সহ অনেক বড় তারকা আছে, সুপারস্টার। আপনারা অনেকে আবাহনীতে খেলেছেন, সেই সময়ের কোনো ইন্টারেস্টিং গল্প আছে কিনা? এত বড় তারকা, তাদের সঙ্গে সেম ক্লাবে, যদিও ডিসিপ্লিন আলাদা। নাজরিন আপা বা কস্তুরী আপা যদি শেয়ার করেন। আমরা অবশ্য যখন আমরা খেলতে যেতাম তখন আমরা খালি বলি যে আমাদেরকে অডিয়েন্সটা কেন সাপোর্ট করে না, আর খুলনার মেয়েরা বাইরে থেকে এসে ওরা কেন এত সাপোর্ট পায়। তখন আমি একদিন ক্লাবে গেলাম, আমাদের ক্লাবের যে সেক্রেটারি ছিলেন হারুনুর রশিদ, হারুন ভাই। তো আমি খুব, মানে যে ক্লাবে ঢুকে রাগাড়ি করতাম, আপনারা কেন আসেন না, আমাদের মেয়ের খেলা, আপনারা এত এক একজনের সেলিব্রিটি, আপনারা যেমন টুটুল, সালাউদ্দিন ভাই, তারপরে
এরাই তো হ্যাঁ টুটুল সালাদ এরা যেত, তো আমরা বলতাম যে আপনারা আসেন, আসলে আমরা অটোমেটিকলি আমরা সাপোর্ট Support পাবো। পাবো। তবে আমার একটা কথা খুব মনে পড়ছে, আমি যখন 1978-এ বাংলাদেশ প্রথম বাংলাদেশ অলিম্পিকটা হয়, বাংলাদেশ গেমস, বাংলাদেশ গেমস, তখন আমরা খেলছিলাম সবাই মিলে ভলিবল। তা আমাদের অপোনেন্ট ছিল খুলনা। ওরে বাবা, ওরা তো স্টেডিয়ামে ঢুকেই একদম চকলেট দিয়ে ছড়াছড়ি, মানে দর্শক কিনে নিল। আর সবচেয়ে একটা ছোট একটা মেয়ে নামিয়ে দিত, বেস্ট অফ 6-এ একজন ছোট একটা বাচ্চা নামিয়ে দিত, যেন এইভাবে ওরা যেন মানে সাপোর্টটা পায় বেশি, এইভাবে করে করে ইয়ে করতো। তবে একজন যে শিল্পী ছিল আমাদের বাংলাদেশে, ফিরোজ শাহ, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, উনি ওই আমাদের অডিয়েন্সে বসে থাকতো, খেলা দেখতো আমাদের মেয়েদের। তখন আমাদের যখন খেলা শুরু হলো, তখন আমরা পাগল হয়ে গেলাম খেলার মতো, পাগল মানে কি বলবো, সব সাপোর্ট করতেছে খুলনাকে, আমাদের ঢাকার সাপোর্ট খুব কম। তখন ওখান থেকে আমার জার্সি নাম্বার ছিল লাকি 7, ওখান থেকে আমাকে ফিরোজ সাহেব বলছে, লাকি 7 তোমার জন্য আমি 1500 টাকার প্রাইজ বন্ড রেখেছি। প্রাইজ বন্ড তখনকার দিনে 1500 টাকা অনেক টাকা, অনেক টাকা, 1500 টাকা প্রাইজ বন্ড রেখেছি, খেলে যাও, মানে সে আমাদের খুব ঢাকাকে সাপোর্ট করছে। তারপরে অনেক ঢাকার ওল্ড টাউনে আমাদের স্টেডিয়ামটা দোকানে ছিল গুলিস্তানে, তো ওখান থেকে অনেক সাপোর্টার হয়ে গেল আমাদের, মানে ছিল না যে তাই না, অনেক সাপোর্টার ছিল। তো এমন সাপোর্টার হয়ে গেল লাস্টে যে আমার বাসায় যখন আমরা সবরাত করতাম, তারা সে ওই যে ঢাকার সে আয়নাওয়ালা রুটি টুটি বানিয়ে টানিয়ে সবগুলো আমার লাইন ধরে আমার বাসায় চলে আসতো একবার তারকার। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে সাপোর্টার হতো এই কারণেই যে এখানে আবাহনী আর মোহামেডানের প্রচন্ড একটা দাপটের খেলা হতো দ্যাট টাইমে, 77, 78 এরকম সময়। আর আমরা যেহেতু আবাহনী আর মোহামেডানের যারা সাপোর্টার সব খুলনার সাপোর্ট করতো, সবাই অ্যান্টি। তবে আমরা আনবিটেন চ্যাম্পিয়ন ছিলাম। আমাদের অনেক কষ্ট হতো খেলতে, কারণ খুলনা টিমও যথেষ্ট ভালো ছিল ওখানে হেলবার হিসেবে, এবং ওখানে আমরা খালাই বলি ওনাকে, খালা টিম করতেন, খালুও টিম করতেন, যারা ইভা আর হচ্ছে আরেকটা বোন ছিল, নিভা, ওরা আসতো এবং ওরা টুকটুকি, তন্দ্রা, ওরা খুব ভালো খেলতো। আমরাও যেমন ভালো খেলতাম, ওরাও ঠিক তেমনই ভালো খেলতো। এইজন্য আমাদের মানে কম্পিটিশনটা খুব ভালো হতো। আর এদিকে তখন আমাদের শুধু খেলার যে প্রতিযোগিতা সেটা হতো না, প্রতিযোগিতা হতো অফিসিয়ালদের মধ্যেও। নাজমা আপা ছিলেন, ওই খালা ছিলেন, তাদের মধ্যেও একটা প্রতিযোগিতা হচ্ছে কার টিম চ্যাম্পিয়ন হবে। তারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতেন। নাজমা আপা আমাদের ছিলেন, সালমা আপা, আলে আপা, মুনির ভাই ছিলেন আমাদের ভিকারনাস স্কুলে আমাদের খেলা। পরবর্তীতে অবশ্য হামিদা আলী আপা এসছেন, আলে আপা এসছেন। ওনাদের যখন মহিলা ক্রীড়া সংস্থায় ওনারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন, ওটা একটা গোল্ডেন টাইম ছিল, গোল্ডেন পিরিয়ড বলা যায়। তখন আমরা খেলেছি ওইখানে। সালমা আপা, সরি আমি ইন্টারাপ্ট করছি একটু, সালমা আপা, নাজমা আপা, আলে আপা আর হামিদা আপা, এরাই আমাদেরকে অনেক কষ্ট করেছে আমাদের একটু পেছনে। মেহুল আপার কাছে যেতে চাই। মেহুল আপা, আপনি যেহেতু অনেকগুলো ডিসিপ্লিনে খেলতেন এবং আপনি যেহেতু খুব ভালো খেলতেন, নিশ্চয়ই সবাই চাইতো যে ও আমাদের ডিসিপ্লিনেই থাকুক, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে কোনটার প্রতি স্পেশাল যদি বলি আকর্ষণ? আমার আসলে আমি ভলিবলে খুব পছন্দ, আমি ভলিবলি, অ্যাথলেটিক্সের লোকজন না অ্যাথলেটিক্সে তো আসলে অ্যাথলেটিক্স আমি যদি খেলতাম না ঠিক মতো, তারপরে আমি তো এশিয়ান লেভেলে বা ওই সে ওয়ার্ল্ড রেসে খেলতে পারতাম। কাজী আব্দুল আলিম স্যার, উনি ছিলেন ফিজিক্যাল কলেজে, উনি হ্যাঁ, আমি তো ওখানে ট্রেনিং করেছি। তো ওইখান থেকে কিন্তু আমি আসলে বের হই, আমি গ্রামে থেকে আসি, ওখানে ট্রেনিং করি এবং ওখান থেকে আমি হইলো খেলাধুলার প্রথম আমার যাত্রা শুরু। তো আলিম স্যার আগে খেলি আমরা থানা পর্যায়ে ওই ফিজিক্যাল কলেজে অ্যাথলেটিক্স, আমার কিন্তু ওই মাঠে আমার অ্যাথলেটিক্স দিয়ে আমার শুরু। তারপর ওখান থেকে আমি ফার্স্টে হইলো হাই জাম্পে, আর এলো শর্টপুটে হয়ে ফার্স্ট, আর ডিসকাসে সেকেন্ড। এরপর আমি খেলতে যাই হলো শানু ভাই আসলে ছিলেন, শানু ভাই উনি আমাদের যে লিপি, তারপর সে হাসু আপা, এর আমরা একসঙ্গে ওই মাঠে খেলেছি। তারপর আমরা গেলাম মানিকগঞ্জ খেলতে, ওখানে আমি হাই জাম্পে ফার্স্ট, ওই আর কি গোল্ড, আর শর্টপুটও কিন্তু ডিসকাসে আমি থার্ড হয়ে গেলাম। এইভাবে খেলতে খেলতে তারপর হলো জেলা পর্যায়ে যখন খেলতে গেছে তখন হাই জাম্পে ফার্স্ট। তো
রান আমি করি নাই তখন, তবে আমি যে রান করতাম আগে থেকে তাইলে উপর আমি আসলে আরও বেশি ভালো করতে পারতাম, এই ওয়ার্ল্ড ইসে বা এশিয়ান ইসে আমি যেতে পারতাম। তো এই হাই জাম্প করতাম। এরপর হইল 78 হইল প্রথম হয় বাংলাদেশ গেমস, অলিম্পিক গেমস, অলিম্পিক গেমস হয় ওখানে। আপনার হইল আমি আছি হাই জাম্পে, এদিকে ভলিবল, আমাকে ছাড়া চলবে না। আমি বলছি কেন ই করে না, হাই জাম্প কেন ই করে না, হাই জাম্প তাড়তে দেন। এদিক থেকে মাঠে দিকে এসে ডাকতেছে একজন, গমেজকে পাঠাও, গমেজকে পাঠাও, গমেজ না হইলেও হবে না। আমি জাম্প করে দিয়ে নিই, তারপর জাম্প করলাম, কিন্তু ওই আসলে দুই দিকে টানার এসে আমি হাই জাম্পে আমি তখন থার্ড হয়ে গেলাম। আমার মন কি খারাপ। এরপর নাজমা আপা আসছে, নাজমা আপা বলে কি যে তুই এখন আস, ভলিবল খেলতে হবে। তারপর ভলিবল মাঠে গেলাম, গিয়ে খেললাম। ভলিবলে কি করেছিলেন? ভলিবলে আমরা রানার্স আপ হয়েছে, খুলনা এই চ্যাম্পিয়ন। কিন্তু আমরা ঢাকাতে আমরা আনবিটেন চ্যাম্পিয়ন ছিলাম। কিন্তু সরি আর কি ওই ইসে বাংলাদেশ গেমসে হইলো আমরা রানার্স আপ, খুলনা চ্যাম্পিয়ন। ওই দিনের কথা বললে এখনো আমার, এবং সেই কান্না ও আর হলো খুকি, কেন আমরা জিততে, আমি কেন জিততে পারলাম না, কেন জিততে পারলাম না। আমি আর কিছু আমি মাথা চুপ করে আছি। আর আমার মনে মনে একটা যে আমি আমার যে আমাকে কেন দুইটা গেমসের মধ্যে নেওয়া হলো সেটা তো আছে। এবং আমি ওইখানেই আমি শপথ করলাম যে যেভাবেই হোক আমরা ওদের বললাম আমি যে কেঁদো না, আমরা খেলবো এবং আমরা চ্যাম্পিয়ন হব। পরবর্তীতে আমরা একদম চ্যাম্পিয়ন হলাম আমরা। আচ্ছা, অনেক গল্প, একটা ছোট্ট বিরতিতে যাই, তারপর আমরা আরো আলোচনা করব। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। নারী ক্রীড়াঙ্গনের অগ্রজদের ভাবনা, এই ট্যাগলাইনে দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস। আমরা কথা বলছি সাবেক হকি, ভলিবল এবং কাবাডি খেলোয়াড় নাজনীন দাউদ, সাবেক হকি, ক্রিকেট, হ্যান্ডবল খেলোয়াড় পারভিন পুতুল, সাবেক হকি, হ্যান্ডবল, ভলিবল খেলোয়াড় লাজুল করিম এবং সাবেক হকি, হ্যান্ডবল, ভলিবল, অ্যাথলেটিক্স অনেক কিছু খেলোয়াড় মিউরেল গোমেজ। এই চারজনের মধ্যে একটা সিমিলারিটি আছে, চারজনই একসময় হকি খেলেছেন, সতীর্থ ছিলেন, একই টিমে খেলেছেন। পুতুল আপা গোলবার সামলাতেন, বাকি তিনজনের ভূমিকা কি ছিল? আমি গোলরক্ষক ছিলাম, খুব পাতলা মানুষ ছিলাম। আপনি এখনো পাতলা? খুবই পাতলা ছিলাম। তো আমার স্যার আমাকে বলতো আর কি, আমি মানুষটা পাতলা পুতলা ছিলাম কিন্তু খুব তেজি মানুষ ছিলাম। তো আমরা পাকিস্তান যাব, তো জিয়াউর রহমান সাহেবের কাছে আমাদের আপারা গেলেন যে এরকম আমাদের মেয়েরা পাকিস্তান যাবে স্যার, তো এটার আমরা এই জন্য আপনার কাছে আসছি, আমাদের এই টিমের এই মেয়েরা ছবি দেন। তো বলছে আপনাদের গোলরক্ষক কে? বলছে এই মেয়ে, আমাদের ছবি দেখো, হচ্ছে এর নাম ইনি আমাদের গোলরক্ষক। দেশ কোথায়? তো বলছে বগুড়া। তাহলে ঠিক আছে, তাহলে পারবে। তো আমি পাতলা হলে কি হবে, কিন্তু আমার ব্যাগ ছিল খুকি আর আকরামের বউ, এমনি হলো ময়মনসিংহের মেয়ে। আর আমার দুরন্ত খেলোয়াড় আমার এই ফ্রেন্ডরা ছিল, লাভলি, আফসানা নাই এখন, তারা খুবই দুরন্ত ছিল। তবে এখানে একটা মজার কথা বলি, এই যে রেহানা পারভিন যে খবর পড়েন এখন পরে, যে সেও কিন্তু আমাদের টিমের প্লেয়ার ছিল, হকি প্লেয়ার ছিল। এবং এই যে আপনার সাকিলা জাফর, সে কিন্তু আধা ঘন্টা আমাদের সাথে খেলতো, এই জন্য তার একটু প্রবলেম ছিল পায়ে, যার জন্য আমরা বলছি যে ঠিক আছে দোস্ত তুমি থাকতে পারো, তবে একটা শর্ত, কৃষ্ণচূড়া একটা গাছ ছিল, ওই গাছের নিচে আমরা আবার একটু এনজয় করতাম, গান গাইতাম, তোমাকে একটা গান গাইতে হবে। তো ওই ছবিটা আবার ইউসুফ ভাই যে আছে হকির, ওই ইউসুফ ভাই আবার তখন আবার ফটো সাংবাদিক ছিলেন, উনি আমাদের এই দুর্লভ ছবিগুলো তুলেছেন আর কি। তো এইটা খুব মনে পড়ে, যদিও সাকিলা জাফর এটা ভুলে গেছেন, ভুলে যাওয়ারই কথা, কারণ আমাদের মতো তো ওরকম তাকে আমরা ওরকম পাইনি, কিন্তু সে আমাদের ওই যে একটা গান গাইতো, তার তো ছোটবেলা থেকে সে ভালো গায়িকা, আমাদের পাড়ারই মেয়ে, আরামবাগের। আমি আরামবাগের মেয়ে, আমার পাড়ার মুরব্বীরা আমাকে যথেষ্ট যথেষ্ট সহযোগিতা ওনারা করেছেন। আমি চেষ্টা করেছি তাদেরকে সম্মান করে আমি আমার খেলোয়াড়ি জীবনটাকে উপভোগ করার জন্য আর কি করছি আমি। তো যখন আমি গোলরক্ষক ছিলাম, তো হলুদ গেঞ্জি গায়ে দিতাম আমি। তা আমার মা কিন্তু গ্যালারিতে বসে আমার খেলা দেখতেন, তা আমাকে এসে বলতো পুতুল, আমার দেশ বগুড়া,
তো বগুড়া ভাষায় আমার মা বলতো, পুতুল আজকে তোমার খেলাটা ভালো হয়নি। আমি বলছি, কেন আম্মা, কোথায় থেকে তুমি দেখলে আমার খেলা ভালো? কেন আজকে তুমি বলটা ধরতে পারলে না। আমি বলছি, আম্মা তুমি সত্যি করে বলতো, কোথায় দেখছো? কয়, আমি গ্যালারিতে বসে তোমার খেলা দেখছি আজকে। আচ্ছা আচ্ছা, ভেরি নাইস। এটা আমার কাছে আমি প্রাউড ফিল করি। অনুপ্রেরণা আপনার আমি জন্য। বাসা বলতে আসছি বেড়াতে, তখন হলুদ গেঞ্জি গায়ে বলছে, ওই যে গলি যাচ্ছে, যে হলুদ গেঞ্জি পরা মেয়েটা না, এই যে এলো গলি। এত জনপ্রিয় ছিলেন। কিন্তু কস্তুরী আপা, আপনি গল্প করছিলেন যে হকি স্টিক প্রথম হাতে নেওয়ার বা হকি স্টিক প্রথম পাওয়ার গল্প নিশ্চয়ই হকি খেলার জন্য না, অন্য কোনো পারপাজে হয়তো ছিল নাকি? হকি খেলার জন্যই আমাদের তখন আউটার স্টেডিয়ামে হকি মানে মাঠটা ছিল, ওখানে আমরা হকি খেলতে গেছি। তা আমাদের চিফ গেস্ট ছিলেন নাজমুল হুদা, উনি হচ্ছে স্পিকার ছিলেন। হ্যাঁ, স্পিকার ছিলেন। তো আমরা যখন খেলতে গেছি, আমরা তখন চ্যাম্পিয়ন হলাম যখন, তখন আমাদের তো এমনি পুরস্কার দেওয়াই হয়েছে। উনি ডিক্লারেশন দিলেন যে আমি মেয়েদের একটা করে হকি স্টিক দিব। তো ওই হকি স্টিকটা আমার এতদিনও ছিল বোধহয়, এখন আমি জানি না, এখন ওটা কোথাও হয়তো সরে গেছে বাড়িতে। তো এতদিনও ছিল একটা জায়গায়, আমরা দরজার পিছনে একটা দাঁড় করানো ছিল। সেই 77-এ হকি স্টিকটা দিয়ে উনি বলছেন যে আমি মেয়েদের সেফটির জন্য এটা দিয়ে দিলাম। কিন্তু বেসিক্যালি আমরা যখন খেলতাম তখন আমাদের কিন্তু যে এলাকার যে প্রতিবন্ধকতা, যেমন আমার বাবা আছেন, আমি বাসাবো থাকি, আমার বাবাকে হয়তো, আমি মেয়ে মানুষ, আমি খেলতে যাচ্ছি, তখন হয়তো বললো যে ও করিম সাহেবের মেয়ে খেলতে যাচ্ছে, এটা তো ঠিক না। এই ধরনের প্রতিবন্ধকতার হয়তো বা আমার আব্বাকে বলছে, আমার আব্বা এগুলি গায়ে লাগাতো না। আমার আব্বাকে বলছে, কেউ না কেউ বলতো। আমার আব্বা এখন মারা গেছেন, কিন্তু তখন বলতো, কিন্তু আব্বা এগুলি শোনে নাই। আর শোনে নাই বলেই আমরা খেলতে যেতে পারছি। আমার মা আমাদের যথেষ্ট সহযোগিতা করছে, মার অবদান অনেক বেশি। আমার মা কোনোদিনও আমাকে না করে নাই, আমার বাবা আমাকে কোনোদিনও না করে নাই যে তুমি খেলতে যেও না। তবে এটা ঠিক যে খুকি আর আমি একই পাড়ায় থাকতাম। আপনারা সেম ক্লাবেও খেলেছেন? হ্যাঁ, সেম ক্লাবেও খেলেছি। এবং আপনাদের অপোনেন্ট ছিল এই দুইজন, যারা দুইজন পাশে আছেন। না 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 না, একই ক্লাবে অপোনেন্ট ছিলেন মানে আবাহনীতে খেলতেন যখন? আচ্ছা, যেমন আমরা আমি মিউরাল আর খুকি, হ্যাঁ, আমরা তিনজন একসঙ্গে আমরা খেলার পাগল ছিলাম। যে বিষয়টা হচ্ছে যে আমরা ড্রেসটা নিয়ে আমরা মাঠ পর্যন্ত যেতাম, মাঠে যেয়ে ড্রেসটা চেঞ্জ করে খেলে আবার ড্রেস চেঞ্জ করে আবার বাসায় আসতাম। আর এছাড়া আমাদের যে কোনো ছেলে বা কেউ আমাদের টিচ করবে বা কটু কথা বলবে, এই ধরনের কোনো পরিস্থিতি কখনো এই ধরনের কোনো কথাই বলতো না আমাদের। আপনি, আমি শুনেছি যে আপনি হকি খেলতে গিয়ে প্রচুর মারপিট করতেন, এই ধরনের কোনো কাহিনী আছে কিনা? মারপিট করতাম কি, আসলে এটা ঠিক না। ওই আমরা যখন হকি খেলতে আসি, তখন ফার্স্ট ডিভিশনের ছেলেদেরকে আমাদের কোচ ডাকলো যে তোমরা আগে এদের সাথে একটু প্র্যাকটিস করো, তাহলে ওদের প্র্যাকটিসটা করতাম, তো ওদের সাথে তাহলে ওদেরকে একটু ইমপ্রুভ হবে। তো আমরা ইমপ্রুভমেন্ট করছি। আমাদের সালাম স্যার বলছেন, নাজনীন কাম ব্যাক। তো আমি রেগে টেল বললাম, স্যার কাম ব্যাকের কাম হয় না, মানে ঠিকই ভাই বললাম। যাই হোক, পরে আমরা ওনার সাথে প্র্যাকটিস করলাম, তখন আমাদের মানে ওনারাই হয়ে গেল যে এই মেয়েরা হকি স্টিক ধরতে জানতো না, অথচ ওরা কিভাবে ড্রিল শিখে নিয়েছে। তবে একটা সিক্রেট ছিল যে সালাম স্যার সালমা আপাকে বলছিল, সালমা আপা তো হকি সব দেখাশোনা করতেন। আর এখানে একটু বলিনি, এখানে আমার ফ্যামিলি মানে আমার বাবা ক্রীড়া অনুরাগী ছিলেন, আমার বড় বোন ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাথলেট ছিলেন, আমার বড় ভাই ঢাকা ইউনিভার্সিটি ব্লু, আমরা সব ভাই বোন আমরা খেলাধুলার মানে আমাদের জগৎটাই খেলাধুলা। তো আমাদের ওই জিনিসটা হয়েছে কি যে আমার বাবাকে কে কিছু বলতো না যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি এত ভালো মানুষ, আপনার মেয়ে খেলতে যাচ্ছে। তা আমার বাবা বলতো খেলার জায়গায় খেলা, নামাজের জায়গায় নামাজ, এভাবে বলতো। তো যাই হোক, তখন আমরা হকি খেলতেন, তখন আমাদের সে টিক্স শিখাবে, সালমাপা আমি নাজনীনকে টিক্স শিখাতে চাচ্ছি, ও তো অনেক দুষ্টু, এখনই না মাইটপিট শুরু করে দেয়। তো বললো যে জাস্ট আমাদের যখন যাবো আমরা এশিয়ান গেমসে, তার 2 মাস কি 3 মাস আগে আমাদের উনি আমাকে এগুলো শিখাবে। তো সব বলছে, স্যার এনে শেখান না, ওতে আমাদের এমনি মারে, ওতে আমাদের মেয়েটে শেষ করে দিবে। তো সত্যি একদিন যাচ্ছিলাম, তো সালাম স্যার বলছেন, নাজনীন কাম ব্যাক, মানে হকি এই মাঠা থেকে আমার দৌড়াতো। তো আর আমি তো পাগল হয়ে যেতাম, সেন্টার ফরওয়ার্ডে খেলতাম, আমার বল পেলে হয়েছে আমার টার্গেট, আমি কখন গোল করবো, এটা সবাই জানে। এবং আমার মানে অবজারভার টাইমসে অনেক টাইমসে আমার মানে প্রথম পেজে আসতো যে নিচে হেডিং লিখতো, আমি নাজনীনকে ছাড়বই না, মানে আমি গোল দিতে যাবো আমাকে ছাড়বে না। তবে আমার এখানে খুব কষ্ট লাগছে,
আমি তো এখানে এসেছি এখন বেড়াতে, আমি তো জানতাম না আমার এত সুন্দর একটা প্রোগ্রাম আমি পাবো। আমার প্রচুর 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 আমার কালেকশন আছে ছবি, সেগুলো হয়তো দেখা যেত। সেটা মিরুল ভাই, মিরুল আপা, আপনি আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি যেহেতু অনেকগুলো জায়গায় খেলেছেন, অনেক ইন্টারন্যাশনাল মিটে যাওয়ার নিশ্চয়ই আপনার সুযোগ হয়েছে। হকিতে যদি বলি যে কি কি জায়গায় সফল হওয়ার সুযোগ ছিল ইন্টারন্যাশনালি, আপনারা হয়তো শেষ পর্যন্ত যাওয়া হয়নি, বা কোন কোন জায়গায় তখন যাওয়ার সুযোগ? আসলে হকি তো প্রথম শুরু মেয়েদের, আর বাইরে যাওয়ারই হয়েছিল। আমরা বললাম ওই যে রেসিডেন্ট স্কুলে আমরা প্র্যাকটিস করতাম পাকিস্তানে যাওয়ার জন্য, কিন্তু যাওয়া হয় নাই। এত প্র্যাকটিস, এত ভালো টিম, আমরা সুপার, কিন্তু যখন না করে দিয়েছে না, তখন আসলে খুব কষ্ট পেয়েছি। এত কষ্ট পেয়েছি যে আর আমি হকি স্টিক আমি আর ধরিয়ে নি। আচ্ছা, এরপর আপনি কোন খেলায় কনসেন্ট্রেশন? আমি অ্যাথলেটিক্স আছি, হাই জাম্প আমি আর মিমু এই 10 বছর আমরা একসঙ্গে দুজনে আর কি খেলেছি। মিমু ফার্স্ট হইতো, আমি 8 বার হইলো সেকেন্ড, আর 2 বার হইলো ফার্স্ট হয়েছি আমি। ওই তো অ্যাথলেটিক্স আর আপনি যে ব্লেজারটা গায়ে পরে আছেন, এটা কোন? এই ব্লেজারটা আমার হইলো ভলিবল টিম, কলম্বো, শ্রীলঙ্কার আচ্ছা ফার্স্ট সাব গেমসের 91-এ। এখানে একটা কাহিনী আছে আমার। তার মানে হইলো এই 91-এর আগে 90-তে আমি হ্যান্ডবল, আনসারে হ্যান্ডবল খেলতাম। তো ওই আনসারে হ্যান্ডবল খেলতে গিয়ে আমাদের ওই ভিতরে খেলা হইতো আর কি, ডিস্ট্রিক্ট পর্যায়ে সব ওখান থেকে বাছাই করে ন্যাশনাল টিম হতো। তো আমি খেলতে গিয়েছি, আমার টিম 3-2, আমরা 3, আর আরেকটা টিম ছিল হইলো এই খুলনার ইসের। তো লিডে ছিলাম আমরা। লাস্টে ওরা গোল করতে গেছে, আমি এরকম সে ডিফেন্স করতে গিয়ে তারপর কার পায়ে জানে আমার পায়ে লেগে গেছে। আমি তখনই আর মাটিতে পড়ে গেছি। আমি পড়ে গিয়ে আমার এখানে লিগামেন্ট অ্যান্ড মিনিসকাস, এবং পড়ে গিয়ে আমি কান্না করে দিছি। পাশে ছিল সবাই দেখতেছিল খেলা, যে ডিরেক্টর ছিলেন রাজ্জাক সাহেব, উনি বলকে গমেশ তো হটনেরই না, ওর চোখে পানি কেন? অনেক কষ্ট, অনেক ব্যথা পেয়েছি আসলে। সাথে সাথে আমি আর উঠতে পারিনি। ওই আমার পড়া 90-তে, এই সরি 89-এ 90-তে আমার পায়ে অপারেশন হইলো। 91-এ আমি কিন্তু এই সাব গেমস খেলতে গিয়েছি মিরুল গমিস। 6 মাসের মধ্যে আমি একদম একেবারে নিজেকে আমি সুস্থ করে ফিট করেছেন একদম। আমি আর আমার জিত ছিল, আমি মাঠে নামবো এবং আমি সাব গেমসে খেলতে যাব। এবং আমি সাব গেমসে গিয়ে একদম বেস্ট 6-এর প্লেয়ার আমি খেলেছি ওখানে। আমরা 3rd হয়েছি ওখানে, এই প্রেমাদাসা স্টেডিয়ামে। ওখানে যে ছিলেন প্রেমাদাসা প্রেসিডেন্ট, উনি আমাদের আর কি প্রাইজ দিয়েছেন। তো ওই টিম ম্যানেজার কোচ ছিলেন আমাদের হইলো গাফফার ভাই আর নজরুল ভাই, কিন্তু গাফফার ভাই আমাদের সাথে টিমে গিয়েছিলেন। ওকে, আমরা আরেকটা বিরতিতে যাই, আরো মজার গল্প নিশ্চয়ই আপনাদের কাছে আছে, সেগুলো শুনবো। দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নারী ক্রীড়াঙ্গনে অগ্রজদের ভাবনা, এই ট্যাগলাইনে দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের 4 অগ্রজ ক্রীড়াবিদ, নাজনীন দাউদ আছেন, পারভিন পুতুল, লাজুল করিম এবং মিউরুল গোমেজ। আমরা কথা বলছি সে সময়ের ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে। একটু এখন পারভিন পুতুল, আপনার কাছে যেতে চাই। আপনারা ইডেন গার্ডেন্সে ক্রিকেট খেলতে গিয়েছিলেন, এরপর দীর্ঘ সময় ক্রিকেটের একটা গ্যাপ ছিল। একটু প্রেক্ষাপটটা শুনতে চাই, এরপর আবার নারী ক্রিকেটারদের অগ্রযাত্রা কেমন দেখছেন? আসলে এটি আমাদের হকি, যখন আমরা পাকিস্তান আর যাওয়া হলো না, হকি বন্ধ হয়ে গেল, তখন আমরা সৈয়দ আলতাফ স্যারের কাছে আমরা গেলাম মহরুম। ওনার কাছে যে আমরা বঙ্গবন্ধু স্টেডিয়ামে, উনি ছেলেদেরকে প্র্যাকটিস করাতেন। তখন আমরা যে বললাম, আমি, লাভলি, আফসানা, যা বললাম যে স্যার এখন তো হকি বন্ধ হয়ে গেল স্যার, আমরা তো খেলাধুলা ছাড়তে চাচ্ছি না, তো স্যার আমরা এই খেলাটা খেলতে চাচ্ছি। আসো, কিন্তু তোমাদের কিন্তু কোনো বল ছোট হবে না, মাঠও ছোট হবে না, এরা যেভাবে খেলে ওইভাবে তোমাদের খেলতে হবে, এইভাবেই তোমাদের। হ্যাঁ স্যার আমরা খেলবো, তো আসো ছেলেদের সাথে। তো আমরা ছেলেদের সাথে তখন প্র্যাকটিস করতাম। তারপরে আবার আবাহনী মাঠে প্র্যাকটিস করলাম, রবিবার করে আবার নারায়ণগঞ্জ খেলতে যেতাম। রবিবারে আবার তখন অফিস বন্ধ থাকতো, তখন দীপু ভাই,
এরা ওই লিপু ভাই এনারা সব তখন আবাহনীতে প্র্যাকটিস করছেন, নাজমা আপা তখন আবার ছিল আমাদের সাথে। এর ভিতরে কথা হলো যে আমরা একটু ইডেন গার্ডেনে খেলতে যাব। আমরা সরকারের কাছে যখন গেলাম তখন আর হলো না, না হওয়ার কারণে তখন নাজমা আপার বড় ভাই ওনারা দুইজনে মিলে ওই আবাহনীর ব্যানারটা রেডি করে আবাহনীর ব্যানারেই আমরা আবার ওই ইডেন গার্ডেনে খেলতে গেলাম। আমরা মিনু, লাভলি, আফসানা, নিতু এখন কানাডাতে আছে সে, তারপরে শাহিন, তারপরে শাহিনের ছোট বোন, মানে আমরা একটা ভালো একটা টিম আলতাফ ভাইয়ের সাথে মানে নাজমা আপা মিলে আমরা ইডেন গার্ডেনে খেলতে গেছি। আইভি আমাদের ক্যাপ্টেন ছিল, সে এখন ব্যাংকার সে। তো এই টিমটা খুবই ভালো ছিল, যেটা সবচেয়ে বড় কি যে আমরা তখন এডুকেশনে যেমন আমরা ভালো ছিলাম 70 দশকে 80 দশকে, খেলোয়াড়ও ভালো ছিলাম, আমাদেরকে যারা গাইড করেছেন তারাও ভালো ছিল। এটাও কিন্তু আমরা ওইভাবে ধরে রাখতে পারলাম না। বড় জোর 4-5 বছর খেলেছি, এর বেশি আর হয় নাই। তো তারপর আর কি করার, এটা হলো একটাই কারণ যে এটাকে অর্থনৈতিক একটা বিরাট কারণ ছিল, সাংগঠনিক দুর্বলতা ছিল, এই দুইটা কারণেই তখন আর হয় নাই। এখন আবার নারী ক্রিকেটার এখন আমি বলবো এখনকার যে সরকার যিনি যারা আছেন তারা তো অবশ্যই এখন আমাদেরকে সহযোগিতা করছেন বলেই তো আজকে আমাদের মহিলা ক্রিকেটের মেয়েরা অনেক দূর গেছেন ঠিকই তারা, কিন্তু অনেক দূর গেলেও তারপরেও কিন্তু তারা ধারাবাহিকতাটা তাদের নাই, তাদের যে যত্ন নেওয়া, তাদের পিছনে শ্রম দেওয়া এটা নাই। তত্ত্বাবধায়ক সরকার আমলে যখন আমাদের মনোরানিস মিনু উনি যখন চেয়ারম্যান হলেন তখন সরকার তত্ত্বাবধায়ক সরকারের বললেন যে এরকম ছোট্ট একটা কমিটি করেন এক্স প্লেয়ারদেরকে নিয়ে। তখন আমরা এক্স খেলোয়াড়রা মিলে তখন ডলি ক্রুজ ছিলেন। তারপরে আমাদের কিন্তু এটার মহিলা ক্রিকেটের 2004 সাল থেকে শুরু, আমি শুরু করি 4 সাল থেকে, কিন্তু 2006 সাল থেকে শুরু আমাদের এই হামিদা আপা, জুবলি আপা এরা সব ছিলেন, তারপরে আপনি নাজমা আপা এনারাও কিন্তু আমাদের সাথে কাজ করতে আবার নতুন করে আসলে নারী ক্রিকেটের অগ্রযাত্রা শুরু হলো। একটু মেহুলা আপনার কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে আপনি আবার হ্যান্ডবলে সুইচ করলেন কবে এবং তখনকার প্রেক্ষাপট? আসলে খেলা তো যখন নতুন খেলা হতো আমার একটা কিউরিসিটি, দেখি তো এটা আমি পারবো না কেন, আমি যাই অংশগ্রহণ করি। তো 82 থেকে আর কি আপনি প্রথম হ্যান্ডবল খেলা আরম্ভ হয়। তা আমি বুলবুল ভাই ছিলেন, আর হলো উনি মারা গেছেন নজরুল ভাই, ওনারা আর কি খেলাটা শিখিয়েছেন, আমি ওনাদের কাছে হাতে খড়ি আমার। তারপর আমরা এই যারা নাকি এই ভলিবল খেলা এরা সবাই মিলেই আমরা আবার হ্যান্ডবল খেললাম। আমরা এই টিমে আমরা কাবাডি নিয়ে গেলাম। আচ্ছা, পরে আবার আমরাই শুরু করেছি ফার্স্ট হ্যান্ডবল খেললাম। তারপর আপনারা দুইজনই তো হ্যান্ডবলের সঙ্গে একেবারে প্রত্যক্ষভাবে জড়িত আছেন। প্রত্যক্ষভাবে আমরা আবার রেফারি, এই গ্রেডের ন্যাশনাল গ্রেডের রেফারি, আমরা ভলিবলের ন্যাশনাল রেফারি এবং কমিটির সাথে আছি এবং সার্বক্ষণিক আমরা হ্যান্ডবলের সাথে আছি। আমি হ্যান্ডবলের ট্রেজারার, রেফারিজ অ্যাসোসিয়েশন, উনি সাংগঠনিক সম্পাদক, আমি আর কি হ্যান্ডবলের সাথে আচ্ছা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু ভলিবল, এই ভলিবল খেলা আপনারা 70s-এ এত জনপ্রিয় খেলা, সেই ভলিবলের এখন মেয়েদের ভলিবলের কি অবস্থা? বর্তমানে আসলে আমি একটু আপনিও ইনপুট দেন, তারপরে বর্তমানে আসলে হচ্ছে এখন সাংগঠনিক দক্ষতার এখানে ঘাটতি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে। তো আসলে আমরা কিন্তু ভলিবল থেকে সরে এসেছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র তিনি ভলিবলের দায়িত্বে আছেন বেশ কিছুদিন। ছেলেদের বেশ কিছু সাফল্য হচ্ছে, কিন্তু মেয়েদের আসলে বিশেষ করে আমরা যারা এক্স প্লেয়ার বা আমরা যারা আমি নিজেও ভলিবলের ন্যাশনাল গ্রেডের রেফারি, তো কিন্তু আমরা কিন্তু সরে এসেছি ওখান থেকে। আমরা সরে এসেছি কারণ ওখানে মানে সুযোগ সুবিধাটা একটু কমই ছিল, যার কারণে আমরা সাংগঠনিকভাবে ওইখানে সম্পৃক্ত না। এখন একটা প্লেয়ার যখন আসবে তখন দেখবে যে ভলিবলের কোন সিনিয়র আপারা আছেন এই ফেডারেশনের সাথে, তো দেখা যাচ্ছে যে আমরা যারা অরিজিনাল ভলিবল প্লেয়ার ওইখানে কিন্তু কেউ যাচ্ছি না। ও এই কারণে একটা হয়তো গ্যাপ রয়ে গেছে, একটা পয়েন্ট না। এবং তারপরেও যে একটা জোয়ার ছিল, যেমন রংপুরে প্রচন্ড ভালো প্লেয়ার ছিল, খুলনা যেমন ছিল রংপুরেও তেমন ছিল, অনেক নামকরা খেলোয়াড় ছিল। তো এখন ওইসব জায়গায় যারা সংগঠক ছিলেন
তারাও আস্তে আস্তে গুটিয়ে সরে নিয়েছে গেছে এই কারণে। মেহুলাপা, আপনি এখনো মানে অনেক স্পোর্টসের সঙ্গে ইনভলভ, আজকে মাস্টার্স খেলে এসেছেন, আমি জানি যে ইন্ডিয়া থেকে একটা বড় অ্যাথলেটদের গ্রুপ এসেছে, বাট আপনি কোচিং করান একটা ডিফারেন্ট স্পোর্টস যেটা খুব টাফ, ওইটা নিয়ে যদি একটু বলেন। অ্যাক্রোবেটের কথা বলছি, কোচিং, সরি আপনি অ্যাক্রোবেটিক্সের কথা বলছি। ও আচ্ছা, এক্সারসাইজ, হ্যাঁ এই অ্যারোবিক্স। তো ওমেন কমপ্লেক্স আমি ডেলি বিকালে করাই আর কি, শুক্রবারে বন্ধ। আসলে মহিলারা যেন ফিট থাকে সে তার জন্য, এবং আমি সাথে সাথে যেন ফিট থাকি এর জন্য আমি আর কি এটা আর এমনিতে কোনো ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত? ফেডারেশন আসলে সময় পাই না, তো আমি তো স্কুলে চাকরি করি, জব করি, ওদিকে যেতেই পারি না। আচ্ছা, একটু নাজরিন আপা, আপনি তো কাল চলে যাচ্ছেন। জি, কালকে আমার ফ্লাইট। কিন্তু আপনার যেতে ইচ্ছা করছে কিনা? আবার বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, আবার ডেফিনেটলি যেতে ইচ্ছা হচ্ছে না, আবার যেতেও ইচ্ছা করে। আমার মানে 10 মাস হলো আমার একটা নাতি হয়েছে। আচ্ছা, ওর জন্যই বেশি মনটাও করে। আর আছে ছেলেমেয়ের জন্য টান আছে, আর এদেরকে পেলে সব ভুলে যায় মনে হয়। আচ্ছা, একেবারে যদি মোটা দাগে মূল্যায়ন করতে বলি, যে বাংলাদেশের স্পোর্টস যেখানটাতে রেখে এসেছিলেন, যখন যেই স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন, এখন যেখানে মেয়েদের স্পোর্টস দেখছেন, তাতে কি খারাপ লাগে নাকি মনে হয় ঠিক জায়গায় আছে? অবশ্যই খারাপ লাগে, ওরকম তো নাই। আমাদের সময় যে অবস্থা ছিল মানে চিন্তাই করা যায় না। আমরা যেটাতে যাচ্ছি সেটাতে সাফল্য হচ্ছি, ভলিবলে যাচ্ছি, হকিতে যাচ্ছি, কাবাডিতে যাচ্ছি, সবগুলোতে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসতেছি। আর এখন তো আমি মেয়েদের দেখিই না। আমাদের সময় যখন আমরা কোচের আগে যে আমরা বসে থাকতাম, আর এখন শুনলাম যে কোচ যে বসে থাকে ওখানে নাই, প্লেয়ার আসে না, কিংবা কেন যে বুঝলাম না। আমার খুব খারাপ লাগে আমাদের, বিশেষ করে আমি যখন শুনলাম দেশে এসে যে মেয়েদের ভলিবল কোনো টিমই নাই, অথচ মেয়েদের ন্যাশনাল টিম কত একটা ভালো টিম ছিল আমাদের সময়। মানে ভাবতে অবাক লাগে যে আমরা আজকে কোথায় আছি। ইনশাল্লাহ আমি যা শুনলাম এখন যে খেলাধুলার অনেক সুযোগ সুবিধা হচ্ছে, আমার মনে হয় আবার কিছু সংখ্যক সবাই যদি বেরিয়ে আসে তাহলে ইনশাল্লাহ আমাদের আগের জায়গায় চলে যাব। কৌশিক আপা, আপনি একেবারে আলোচনার শুরুতে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছিলেন যে ঢাকার মেয়েরা তখন খেলতো। আপনারা সবাই ঢাকা শহরের মানুষ, একেবারে আরবান এরিয়াকে রিপ্রেজেন্ট করেন, আপনারা খেলতেন। এখন তো আর মেয়েরা খেলেই না, ছেলেদেরও খেলার স্পেস অনেক কম যারা ঢাকা শহরে বসবাস করে, তাদের কথা বলছি। মাঠ সংকট আছে, অন্য অনেক অবকাঠামো বিষয়টি সেগুলো আছে, বাট মেয়েদের আগ্রহটা হারিয়ে যাওয়ার পেছনে আপনার কাছে কোনটা বড় কারণ মনে হয়? মেয়েদের আসলে এখন যারা বাচ্চারা আছে তাদের আসলে সুযোগটাই খুব কম, যে তাদের স্কুল, আগে আমরা স্কুলেই খেলতাম। আগে আমরা আপনাদের স্কুল এখনো খেলে? না, ভিকারুননিসা তো একটা স্কুল, কিন্তু আমরা যখন খেলতাম তখন ইন্টার স্কুল খেলা হতো, বা আমাদের স্কুলেই খেলা হতো। তো এখন ইন্টার স্কুলই হচ্ছে, কিন্তু বাচ্চারা তারা ওই নতুন যে প্রযুক্তিতে এটার দিকে ঝুঁকে পড়েছে বেশি, এবং তারা খেলতে চায় না, তারা নিজেরা গল্প করতে বেশি পছন্দ করে। আর আমরা তখন খেলতাম, মানে আমাদের তো আর এই ধরনের কোনো স্কোপ ছিল না এই খেলা ছেলে, আমরা রিক্রিয়েশনের জন্য খেলতে যেতাম, খেলতে এখন এত দূর এসছি। আর এখনকার বাচ্চারা তো খেলতেই চায় না, তারা আসলে এত পড়াশোনার এত চাপ পড়াশোনা যে তারা আর এই সুযোগটা পায় না। তারপরেও প্রত্যেকটা স্কুলে আগে যেমন একটা মাঠ ছিল, সেই মাঠের কোনো প্রভিশনই নাই, খালি স্কুলের ক্লাসরুমগুলি আছে আর মাঠ নাই। তারপরেও আর আমাদের সময় যেমন আমাদের ক্লাসে যেমন সেলাই শিখতে হতো, আমাদের পিটি করতে হতো, এগুলোর উপরে মার্কস ছিল, খেলার একটা ক্লাস হতো সেখানে মার্কস ছিল, কিন্তু এখন আর ওইটা নাই, যে কারণে আসলে বাধ্য হয় না, বাধ্য হচ্ছে না। আর হ্যাঁ, 100 মার্কের একটা ক্লাস হতো আমাদের, কিন্তু এখানে এখন আর ওই সিস্টেমটা নাই। আপনাদের চারজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা আজকের আয়োজন শেষ করছি। এই 4 অগ্রজকে আমরা এখানে দেখাতে পেরেছি, আপনারা রিপোর্টে আরো কয়েকজনকে দেখেছেন, যারা সবাই মিলে আসলে স্বপ্ন দেখা শুরু করেছিলেন 70-এর দশকে। মাঝে একটু ভাটা পড়েছে, আবার নারী ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রা শুরু হয়েছে। এটা নিশ্চয়ই আরো অনন্ত সময় ধরে চলবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।